রামরতনপুর এলাকার চৌধুরী বাড়ি খুবই গণ্যমান্য এবং সম্মানীয় পরিবার বলে পরিচিত ছিল। সেই বাড়ির প্রধান সদস্য ছিল হরিপদ বাবু। খুবই গম্ভীর এবং কড়া মেজাজের মানুষ। তার স্ত্রী সুচরিতা দেবী ওই বাড়ির বড় গিন্নি নামে পরিচিত। হরিপদ বাবুর বৃদ্ধা বোন বিমলা দেবীও সেই বাড়িতেই থাকে। আর ছিল সেই বাড়িতে 4 ছেলে এবং 4 বৌমা। সবকিছু মোটামুটি ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই সেই বাড়ির 4 বৌমা অনন্যা, মালতী, ঝুমা এবং টুম্পা শ্বশুরবাড়ির বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করে। এর পেছনে অনেকগুলোই কারণ লক্ষ্য করা যায়। একদিন, বিমলা, আজকে সকালে চাটা কিন্তু একদম বাজে হয়েছে। লিকার নেই, চিনি বেশি, 4-4টে বউ এ বাড়িতে থাকছে, অথচ 1 কাপ চা ভালো করে জুটছে না। আর বলো না দাদা, আজকালকার বউদের তেজ দেখেছো? সকালে উঠে নাকি ওদের পাড়ার বই আর ল্যাপটপ নিয়ে বসতে হবে। ঘর সংসারের কাজ করবে কে? আমরা যখন শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, উঠোন ছাড় দিতে দিতে কোমর ভেঙে যেত। এমন সময় 4 বউ একসার হয়ে বৈঠকখানায় প্রবেশ করে। অনন্যার হাতে একটা বড় সাদা কাগজও থাকে। বাবা, আপনার সঙ্গে একটু কথা ছিল। এ কি কথা? সকাল সকাল 4 মূর্তি একসঙ্গে যে? অরুণের জামা ইস্ত্রি হয়েছে? অরুণের জামা অরুণ নিজেই ইস্ত্রি করতে পারবে বাবা। হাত দুটো তো ভালোই আছে। আমরা অন্য কথা বলতে এসেছি। আসলে আমরা আমাদের দাবিগুলো জানাতে এসেছি। এই যে আমাদের দাবিপত্র। এই বলে ঝুমা একটা সাদা কাগজে লেখা কিছু দাবি হরিপদ বাবুর দিকে এগিয়ে দেয়, যা দেখে সবাই খুবই অবাক হয়। দাবিপত্র মানে? এটা কি কোনো কারখানা যে তোমরা ইউনিয়নের দাবি নিয়ে এসেছো? কারখানা নয় বাবা, কিন্তু এই বাড়িটা আমাদের কাছে কোনো জেলখানার চেয়ে কম নয়। তাই আমরা 4 জন সিদ্ধান্ত নিয়েছি আমাদের মৌলিক কিছু অধিকার দিতে হবে। শোনো কথা, 4টে ধিঙ্গি মেয়ে এসে শ্বশুরের হাতে দাবি চাপিয়ে দিচ্ছে। বড় গিন্নি, তুই কিন্তু এদের মাথায় তুলেছিস। আমি আবার কি করলাম? এরা তো নিজেদের মতো ডানা মেলেছে। কি লেখা আছে রে কাগজটায়? এই শিউলি পড়ে শোনা তো। এই শুনে শিউলি সেই কাগজটা টেনে নিয়ে পড়তে শুরু করে। সেই কাগজে টোটাল 5টা দাবি লেখা থাকে। যেমন, বাড়ির 4 বউয়ের কোনো ব্যক্তিগত স্বাধীনতা নেই, পড়াশোনা এবং চাকরি করার সুযোগ দিতে হবে, বাপের বাড়ি যাওয়ার জন্য শাশুড়ি বা ননদের লিখিত কিংবা মৌখিক অনুমতি নেওয়ার নিয়ম বাতিল করতে হবে, 3 বেলার রান্না এবং ঘরের সব কাজ একা বউরা করবে না, কাজের লোক রাখতে হবে, অথবা ছেলেদেরও কাজে হাত লাগাতে হবে। সন্ধ্যার পর ঘরে বসে টিভি দেখার উপর ননদ শিউলির একচেটিয়া অধিকার চলবে না। প্রতিদিন সকালে 4 বউকে ঘরের কাজের মাঝখানে অন্তত 1 ঘন্টা নিজেদের মতো সময় দিতে হবে। বাড়ির 4 বউয়ের সেই দাবিগুলো শোনার পর হরিপদ বাবু প্রচন্ড পরিমাণে রেগে যায়। বন্ধ করো, এইসব কি ফাজলামি? চৌধুরী বাড়ির বউরা চাকরি করবে, বাপের বাড়ি যাবে যখন মন চাইবে, আর আমার ছেলেরা রান্নাঘরে গিয়ে খুন্তি নাড়বে? মাথা খারাপ হয়ে গেছে তোমাদের? মাথা আমাদের একদম ঠিক আছে বাবা। আপনারা বছরের পর বছর ধরে আমাদের উপরে নিয়ম চাপিয়ে দিয়েছেন। ছোট বউয়ের কলেজ বন্ধ করিয়ে দিলেন, মেজ বউয়ের চাকরিটা ছাড়ালেন, ঝুমার আঁকার স্কুল বন্ধ করলেন, আর আমাকে তো ঘরের মধ্যে বন্দি বানিয়ে রেখেছেন। এই অন্যায় আমরা আর মেনে নেব না। আর যদি না মানি তাহলে কি করবি? বাপের বাড়ি চলে যাবি? যা, রাস্তা খোলা আছে। আমরা বাপের বাড়ি যাব না বাবা, এটা আমাদেরও বাড়ি। আমরা আমাদের অধিকার এই বাড়িতেই আদায় করব। আজ থেকে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা 4 বউ 1 ফোঁটাও জল মুখে তুলব না। মানে তোরা খাবি না? না খেলে কাজ করবে কে? দুপুরবেলা তোদের শ্বশুর মশাই আর তোদের বরেরা কি খাবে? আজ থেকে রান্নাঘর বন্ধ। কে কি খাবে এই বাড়ির লোকেরা নিজেরাই বুঝে নেবে। আজ থেকে আমরা অনশনে বসলাম। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই বলে 4 বউ চৌধুরী বাড়ির উঠোনে চলে যায়। 4 বউ এক লাইনে একটা মাদুর পেতে বসে পড়ে। ধীরে ধীরে তাদের চিৎকার চেঁচেমেচির আওয়াজ শুনে পাড়া প্রতিবেশী ভিড় জমাতে শুরু করে। কিছুক্ষণ পর অরুণ, বরুণ, কিরণ এবং তরুণ 4 ভাই বাইরে থেকে ফিরে এসে 4 বউকে আন্দোলনে বসতে দেখে একেবারে আকাশ থেকে পড়ে। অনন্যা, এসব কি কাণ্ড? উঠানে ব্যানার টাঙিয়ে বসে আছো কেন? পাড়ার লোক দেখছে তো। দেখো করুন, মানুষজন জানুক যে এই বাড়ির চকচকে মার্বেল মেঝের নিচে কতটা নির্যাতন আর অবিচার চাপা পড়ে আছে। মালতী, তোদের কি মাথা খারাপ হয়েছে? পিসিমার মা কাঁদছে ভেতরে, তোরা অনশনে বসে আছিস মানে? দুপুর থেকে রান্না হয়নি কেন? কান্নাকাটির নাটক বন্ধ করতে বলো বরুণ। পেটে খিদে নিয়ে চেঁচানো সহজ নয়। দুপুর থেকে রান্না হয়নি, রাতেও রান্না হবে না। খিদে পেলে নিজেরা মুড়ি মেখে খাও।
দেখতে দেখতে রাত 8টা বেজে যায়। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে 4 ভাই হরিপদ বাবু, সুচরিতা দেবী, পিসিমা এবং শিউলি পরামর্শ করতে থাকে। অন্যদিকে বাইরে 4 বউ শান্ত হয়ে বসে থাকে। আমি বলছি দাদা শোনো, পুলিশে খবর দাও, বাপের বাড়ির লোক ডেকে এনে ছেটিয়ে বিদায় করো। এত বড় স্পর্ধা। পিসিমা মাথা গরম করো না তো, পুলিশ ডাকলে আমাদের কি মান সম্মান থাকবে? কাল পেপারে নামও উঠে যাবে চৌধুরী বাড়ির 4 বউয়ের অনশন, বুঝেছো? আর বাপের বাড়িতে ফোন করলে ওরাই তো উস্কাচ্ছে মনে হয়। অনন্যার বাবা তো ফোন করে আমাকেই শুনিয়ে দিল মেয়েরা ঠিকই করেছে। তোরা কেমন পুরুষ মানুষ রে? তোদের বউদের তোরা সামলাতে পারছিস না? যা গিয়ে বুঝিয়ে তুলে নিয়ে আয়। আমরা কি চেষ্টা করিনি বাবা? অনন্যা তো পরিষ্কার বলে দিল দাবিপত্র সই না করা পর্যন্ত ওরা এক পাও নড়বে না, কিছুই খাবে না। এই বলে অরুণ আবার বাইরে বেরিয়ে অনন্যার সামনে হাঁটু গেড়ে বসে বলে, অনন্যা প্লিজ, বাবা খুব রেগে আছেন, বাবার হার্টের প্রবলেম আছে জানো তো। অন্তত তুমি উঠে এসো, মেজো সেজো আর ছোটদের বুঝিয়ে নিয়ে এসো। অরুণ, তোমার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো রাগ নেই, কিন্তু বাবা যখন আমাদের উপর অন্যায় নিয়ম চাপিয়ে দেন তখন তো তুমি বাবার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকো। আজ আবার বাবার হাটের কথা মনে পড়ছে, কিন্তু আমার স্বপ্নগুলো যে রোজ মারা যাচ্ছিল তখন তোমার এই দয়া কোথায় ছিল? আমাদের দাবি না মানলে আমরা এখান থেকে উঠব না। যদি অনাহারে আমাদের কিছু হয় তবে তার জন্য দায়ী থাকবে এই চৌধুরী পরিবার। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। এমন কথা শুনে বাড়ির কারোর আর কিছু করার থাকে না। 4 বউ জেদ ধরে অনশনে বসে থাকে। পরের দিন সকাল 8টায় 4 বউয়ের অনশন 24 ঘন্টা পার করে যায়। গোটা একদিন না খেয়ে থাকার ফলে অনন্যা, মালতী, ঝুমা এবং টুম্পার মুখ ফ্যাকাশে হয়ে ওঠে, কিন্তু চোখে তাদের অদম্য জেদ দেখতে পাওয়া যায়। ইতিমধ্যে পাড়ার মহিলা সমিতি, পাড়া প্রতিবেশী চৌধুরী বাড়ির গেটের বাইরে ভিড় করে। পারুল মাসি কিছু ফল এবং জলের বোতল নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু বিমলা দেবী গেটে দাঁড়িয়ে তাদেরকে আটকায়। খবরদার পারুল, ভেতরে ঢুকবে না। ওদের খাবার বা জল দেওয়া চলবে না। আন্দোলন ভাঙতে দাও। আহ বিমলা মাসি, তোমার হৃদয় কি পাথরের? মেয়েগুলো 24 ঘন্টা ধরে জল স্পর্শ করেনি, মুখগুলো শুকিয়ে আমসি হয়ে গেছে। তোমরা এত নিষ্ঠুর কেমন করে হতে পারো? ঠিক বলেছি পারুল মাসি, চৌধুরী বাড়িতে বৌদির উপর অত্যাচার নতুন কিছু নয়। আমরা মহিলা সমিতির পক্ষ থেকে 4 বউয়ের এই আন্দোলনকে সমর্থন করতে এসেছি। কিছুক্ষণের মধ্যেই বাইরে শুরু হয় স্লোগান, বৌদির উপর নির্যাতন চলবে না, শিক্ষা ও স্বাধীনতার অধিকার দিতে হবে। অন্যদিকে ঘরের ভেতরে হরিপদ বাবু কপালে উদ্বেগের ভাঁজ নিয়ে পায়চারি করতে থাকে। হঠাৎ করে বাইরে চিৎকার চেঁচেমেচি শুনে সে খুব ভয় পেয়ে যায়। বাবা, পাড়ার মহিলা সমিতি এসে গেছে, সঙ্গে কটা রিপোর্টারও ঘুরে বেড়াচ্ছে মনে হলো, ক্যামেরা নিয়ে ঘুরছে আবার। কি বললি? রিপোর্টার? প্রেস চলে এসেছে? সর্বনাশ করেছে রে, মান সম্মানটা শেষ হবে এবার। ওগো, এখন কি হবে? শেষ বয়সে পুলিশ আর কেস কাচারি করতে হবে নাকি? শিউলি, তুই ওদের একটু ঠান্ডা জল দিয়ে আয় মা। আমি কেন যাব? ওরা আমাকে কালকে কত কথা শোনালো, ওরা না খেয়ে মরুক। তুমি যেও না শিউলিদি, তুমি আর পিসিমাই তো মিলে এই বাড়িতে অশান্তির মূল আগুনটা জ্বালিয়েছো। টুম্পা পড়াশোনা করতে চাইলে তোমার গায়ে এত জ্বালা ধরে কেন বলো তো? তুই আমাকে দোষ দিচ্ছিস তরুণ? বউয়ের আঁচল ধরে নাচছিস? হ্যাঁ দিচ্ছি, কারণ টুম্পা ভুল কিছু চাইছে না, ও পড়তে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। এতে আমাদের চৌধুরী পরিবারের কি এমন ক্ষতি হতো? এভাবে পরিবারের লোকেরা একে অপরকে দোষারোপ করতে থাকে। দেখতে দেখতে দুপুর 1টা বেজে যায়। রোদের তাপ বেড়ে যাওয়ায় ঝুমা হঠাৎ করে মাথা ঘুরিয়ে অনন্যার কোলে ঢলে পড়ে। ঝুমা, ঝুমা, কি হলো তোর? এই কেউ জল দে। টুম্পা, জল আন। ঝুমা, চোখ খোল ঝুমা। চৌধুরী বাড়ির ভেতরে সবাই দৌড়ে বাইরে আসে। ঝুমার অবস্থা দেখে কিরণ চিৎকার করে ওঠে। কিরণ ঝুমাকে কোলে তুলে বাড়ির মধ্যে নিয়ে যাবে বলে এগিয়ে যায়, কিন্তু এমন সময় অনন্যা কিরণকে আটকায়। থামো কিরণ, ঝুমার গায়ে হাত দেবে না, ওকে স্পর্শ করবে না। সরে যাও এখান থেকে, চলে যাও তোমরা। পাগল হয়েছে বৌদি? মেয়েটা সেন্সলেস হয়ে গেছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। যদি কিছু হয় তার জন্য তোমার বাবা আর পিসিমা দায়ী থাকবে। আমরা এই জায়গা থেকে 1 ইঞ্চিও নড়বো না। বাবা, আর কত বিপর্যয় চাও তুমি? ঝুমা যদি মরে যায় আমি কিন্তু বিষ খাবো বলে দিলাম। আমি অন্ধ নিয়ম মানতে পারছি না। বাবা, প্রেসের লোক বাইরে ভিড় করছে, পাড়ার লোক গেট ভাঙতে চাইছে। 4টে মেয়ের কিছু হয়ে গেলে আমরা কেউ রেহাই পাবো না। আইন আমাদের ছেড়ে কথা বলবে না। আর পিসিমা, শিউলি, তোমরা দয়া করে চুপ থাকো। তোমরা তো ঘরের লক্ষ্মীদের দাসী বানিয়ে রাখতে চেয়েছিলে, আজ এই অবস্থা তোমাদের জন্যই তো। এমন সময় হরিপদ বাবু কাঁদতে কাঁদতে চেয়ারে বসে পড়ে। ওগো, তোমার এই জেদ ছাড়ো, বউদের দাবি মেনে নাও। ওরা আমাদের ঘরের মেয়ে, ওরা কোনো শত্রু নয়। ওরা একটু সম্মান আর স্বাধীনতা চেয়েছে, এ তো কোনো অন্যায় নয়।
শেষ পর্যন্ত বিকেল 4টে নাগাদ হরিপদবাবু ধীরে ধীরে হেঁটে চার বউয়ের সামনে গিয়ে দাঁড়ায়। তার পেছনে পুরো পরিবার এবং বাইরে উৎসুক পাড়া প্রতিবেশীরা দাঁড়িয়ে থাকে। হরিপদ বাবুর হাতে সেই দাবিপত্রটিও থাকে। তার মুখটা বেশ বিষণ্ণ বলে মনে হয়, কিন্তু এক ধরনের স্পষ্ট অনুশোচনাও দেখতে পাওয়া যায়। অনন্যা, আমি ভুল করেছি। এই বয়সে এসে আমি বুঝতে পারিনি যে সময় বদলে গেছে। তোরা তো এই পরিবারের বধূ, দাসী নয়। তোদেরকে আটকে রেখে আমি এই সংসারকে একটা খাঁচা বানিয়ে ফেলেছিলাম। তোরা তোদের অধিকারের জন্য লড়েছিস। এই যে কাগজটা, এতে যা লেখা আছে আমি সব মেনে নিলাম। এই বলে হরিপদবাবু পকেট থেকে কলম বের করে দাবিপত্রের নিচে নিজে সই করে দেয়। সই করার পর কাগজটা অরুণের হাতে দিয়ে বলে, অরুণ, তোরা তোদের বউদের ঘরে নিয়ে যা। আর শিউলি, বড় গিন্নি, জলদি গিয়ে শরবত আর ফল নিয়ে আয়। ওদের অনশন ভাঙাতে হবে। না অনন্যা, এবার তো ওঠো, তোমাদের আন্দোলন সফল হয়েছে। আমাদের আন্দোলন সফল হয়েছে অরুণ, 4 জনের লড়াই সফল হয়েছে। ঝুমাকে শরবত খাইয়ে অনশন ভাঙানো হয়। একে একে অনন্যা, মালতী এবং টুম্পাও শরবত খায়। পাড়ার লোক করতালি দিয়ে ওঠে। 1 মাস পর চৌধুরী বাড়িতে একদম সম্পূর্ণ ভিন্ন দৃশ্য দেখতে পাওয়া যায়। টুম্পা বই নিয়ে পড়াশোনা করে, মেজ বউ মালতী তার ল্যাপটপে অফিসের কাজ করে, ঝুমা ক্যানভাসে ছবি আঁকতে ব্যস্ত থাকে। রান্নাঘরে এখন বাড়ির 4 বৌমাকে ছাড়া অন্যান্য মহিলা সদস্যদেরও দেখতে পাওয়া যায়। বাড়িতে আলাদা করে কাজের লোক এবং রান্নার লোকও রাখা হয়। এভাবে 4 বৌমা স্বাধীনভাবে নিজেদের জীবন যাপন করতে থাকে। বিট্টু তার মা ও বাবার সঙ্গে রাজারহাটে বাস করত। কিছুদিন আগেই বিট্টুর সঙ্গে শায়লা নামের একটি মেয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল। বিয়েতে বিট্টুর পরিবার এবং শায়লার পরিবারের সকলেই খুশি ছিল, কিন্তু শুধুমাত্র বিট্টুর মা সারা দেবীকে ছেড়ে। সেদিন যখন বিয়ের আয়োজন নিয়ে আলোচনা করা হচ্ছিল, তখন, তাহলে বাবা, আত্মীয় স্বজন সকলকেই বলা হয়ে গেছে তো? আর রাঁধুনি, প্যান্ডেল এগুলো বলেছিস তো? নাকি সময় কাছাকাছি এলে দৌড়ে ঝাঁপ দিবি? দেখ বাবা, আমাদের বাড়িতে তেমন কোনো ছেলে নেই, তাই সবকিছু তোকেই দায়িত্ব নিয়ে করতে হবে। তোর বাবার তো জানিস, বয়স হয়েছে, শরীর খারাপ। না গো মা, তোমাকে এ নিয়ে কোনোই চিন্তা করতে হবে না। আমি সবাইকে ঠিকঠাক নেমন্তন্ন দিয়ে এসেছি, আর এক এক করে বাকি আয়োজনগুলোও করছি। আর বাবা, তোর শকুন্তলা মাসিকে ভালো করে বলিস, না হলে ওরা আবার অভিমান করবে। আগের বারে তোর কাকার বিয়েতে ওরা বিয়ে খেতেই আসেনি। ভালোভাবে বরযাত্রী নেমন্তন্ন করে আসিস। কি বরযাত্রী? আসলে মা, মানে আমাদের বিয়েতে। হ্যাঁ রে, কি হয়েছে তোর? এত মানে মানে করছিস কেন? তাহলে এখানেও কি গন্ডগোল আছে? এই মেয়েটাকে নিয়ে প্রথম দিন থেকেই আমার সন্দেহ। মানে তেমন কিছু না। সাইলা বলেছে বরযাত্রী যেতে হবে না, ও নিজেই বরের মতো এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবে। দেখ বাবা, আমি পরিষ্কার করে তোকে বলে দিচ্ছি, আমি তোর পছন্দে কিছু বলিনি মানে এই নয় যে আমি কিছু বলতে পারি না, বুঝেছিস? সবকিছুরই একটা সিস্টেম আছে। আমিও একটি মেয়ে, তাই বলছি শোন, মেয়েদের মতো চলাফেরা করিস না বাবা, এতে ভবিষ্যতে তুই বিপদে পড়বি। আমরা আর কদিন বাঁচবো বল? মা, এটাই সমস্যা কি বলো? ছেলেরা মেয়েদের বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। আমাদের সমাজে একটা খুব বাজে ধারণা আছে যে ছেলেরা বিয়ে করে আর মেয়েদের বিয়ে হয়। ছেলেরা বিয়ে করবে আর মেয়েদের বিয়ে হবে, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে মা। তুই কি বলতে চাইছিস পরিষ্কার করে বল তো বাবা। তাহলে কি ওই মেয়ে তোকে বিয়ে করে নিয়ে যাবে আর তুই ওদের বাড়িতে ঘর জামাই থাকবি? না মা, একদমই নয়। সাইলা আমাকে বিয়ে করতে আসবে, মানে বরযাত্রীর বদলে আমাদের বাড়িতে কন্যা যাত্রী আসবে। প্লিজ মা, মেনে নাও না। সাইলা অন্য মেয়েদের থেকে একদম আলাদা, তোমার ওকে খুব পছন্দ হবে। আসলে শায়লা ছিল বিট্টুরি কলেজের একটি মেয়ে। কয়েক বছর আগে তাদের প্রথম দেখা হয়েছিল, আর প্রথম দেখাতেই তারা একে অপরকে খুব পছন্দ করে ফেলেছিল। বন্ধুত্বের সম্পর্ক আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়। তারা তাদের বাড়ির লোককে বুঝিয়ে তাদের সম্পর্ককে বিয়ের রূপ দিয়েছিল। কিন্তু শায়লা ছিল একটু আলাদা ধরনের মেয়ে। যখন তারা সম্পর্কে ছিল, এমনই একদিন, এই যে ম্যাডাম, লাঞ্চ তো হয়ে গেল, এবারে উঠুন। ওয়েটার, যাবার সময় বিলটা দেব। নো স্যার, তার কোনো প্রয়োজন পড়বে না। আমি এখানে ইনভাইট করেছি, তাই বিলটা আমি আগেই পে করে দিয়েছি, বুঝলেন? আরে সেটা কিভাবে সম্ভব? তুমি আমার সঙ্গে এসে নিজে বিল পে করছো? লোকে শুনলে কি ভাববে বলো তো আমায়? মনে করবে আমার কাছে হয়তো টাকা নেই।
আই ডোন্ট কেয়ার লোকে কে কি ভাবলো, আমি যেটা বুঝি সেটাই করি। আর তোমাদের এই চিন্তা ভাবনাটা কবে দূর হবে বলো তো? আমি ছেলে মেয়ের মধ্যে তফাৎ আছে বলে বুঝতে পারি না তো কিছু। আর আমি পরে এটা করে দেখাবো, তুমি দেখে নিও। আচ্ছা ঠিক আছে বাবু, তোমার যা ইচ্ছা তাই করবে, কিন্তু এখান থেকে এবারে চলো প্লিজ। শায়লা এরকমই ছিল, সেই সবকিছুই নিজের ইচ্ছা অনুযায়ী করতে ভালোবাসতো। আর বিট্টু তাকে খুবই পছন্দ করত বলে তাকে কোনো কিছুতেই বাধা দিত না। এমনই একদিন যখন তারা দুজনে একসঙ্গে বসে গল্প করছিল, বলছি বিট্টু আমরা কবে বিয়ে করছি? মানে আমার সব বন্ধুদের তো বিয়ে হয়ে গেছে, মা বাড়িতে বলছিল। আমিও মাকে কথা দিয়ে এসেছি যে কয়েক মাসের মধ্যেই বর নিয়ে মায়ের সামনে হাজির হব। হ্যাঁ, তা আমরা বিয়ে করে নিলেই তো হয়ে যাবে, তাই না? আমি কিছুদিনের মধ্যেই তোমার বাড়িতে আমাদের বিয়ের সম্বন্ধ নিয়ে যাচ্ছি, আর তখনই তোমার মায়ের থেকে তোমাকে চেয়ে নেব, ওকে? না না, তোমাকে আসতে হবে না, আমি তোমার বাড়িতে যাব আর গিয়ে তোমার সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলবো। আর এটা খুবই ইউনিক হবে। কি তোমার কোনো অসুবিধা নেই তো? বিট্টু কিছুক্ষণ চুপ থাকার পর বলে, তুমিও না পুরো পাগলি, তোমার মাথার চিন্তা ভাবনা একদম আলাদা। তোমার মাথায় এরকম চিন্তা ভাবনা আছে আমি জানতামই না। তা যাই হোক, আমি যাই আর তুমি এসো, সে তো একই ব্যাপার, তাই না? আচ্ছা কবে আসবে বলো? বিট্টু প্রথমে ভেবেছিল শায়লা হয়তো ইয়ার্কি করছে, কিন্তু সে সত্যি কথা বলছে সেটা সে জানতো না। বিট্টু ও শায়লা সেদিন যে যার ঘরে চলে যায়। একদিন হঠাৎই শায়লা বিট্টুকে না জানিয়ে তাদের বাড়িতে চলে আসে। অচেনা মানুষ দেখে সারা দেবী বলে, এই মেয়ে, তুমি এখানে কাকে খুঁজছো? কাউকে কিছু না বলেই বাড়ির মধ্যে ঢুকে পড়লে যে? আমি এত বড় একটা মানুষ দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না চোখে? আপনাকে মানে আপনাকেই চাই। আপনি সারা দেবী তো? মানে আমার হবু শাশুড়ি মা, তাই তো? হ্যাঁ, আমি সারা দেবী। কিন্তু কেন? আর তুমি আমাকে শাশুড়ি মা বলছো কেন? আমি আবার শাশুড়ি কবে হলাম? আমার তো ছেলের বিয়েই হয়নি। এই বিট্টু, এদিকে আয়, এই পাগল মেয়েটা এসে কি সব বলছে শুনে যা। কিছুক্ষণের মধ্যেই বিট্টু তাড়াহুড়ো করে সেখানে ছুটে আসে। আচ্ছা সাইলা, তুমি এসেছো? কি মুশকিল বলো তো? তা আমাকে ফোন করে আসতে পারতে, তাহলে আমি মাকে বলে রাখতাম। এই এদিকে এসো, আগে একটা কথা আছে। আরে কি এদিক ওদিক করছিস? যা বলবি আমার সামনেই বল। আমার থেকে কি লুকাতে চাইছিস তোরা? তেমন কিছুই না, আমি বলছি আসলে আমি আপনার ছেলের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর রান্না বান্না ঘরের কাজ সমস্ত কিছুই পারি। আর আপনার ছেলেকে আমি ভালোবাসি, তাই ওকে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে এসেছি। যা বাবা, এই মেয়ে মনে হয় আমার বাড়িতে মান সম্মান সবই নষ্ট করে দেবে। যেভাবেই হোক আমায় হ্যান্ডেল করতেই হবে। হ্যাঁ হ্যাঁ মা, ও ঠিকই বলছে। সেই আমি সাইলার কথা বলছিলাম না, ভালো মেয়ে, আমিও ভালোবাসি। এটা শুনে সেদিন সারা দেবী খুব চিন্তায় পড়ে গিয়েছিল। কোনো মেয়ে যে ছেলের বাড়িতে একা একা সম্বন্ধ নিয়ে আসে, এটা সে জীবনের প্রথমবার দেখেছিল। ছেলের মুখের দিকে তাকিয়েই সেদিন সে শায়লাকে বৌমা করতে রাজি হয়ে যায়। কিন্তু আজ দেখ বাবা, সেদিন ওর বাড়ির লোক কেউ না এসে ও এসে বিয়ে ঠিক করে গেছিল, আর সেটা আমাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমি কাউকেই বলিনি। কিন্তু তুই যে এখন বলছিস কয়েকদিন পরে তোদের বিয়ে হবে, সকলেই সেখানে উপস্থিত থাকবে, এখানে কিছুই লুকিয়ে রাখা যাবে না। মেয়ে আবার ছেলের মতো বিয়ে করতে আসে নাকি? কি জানি বাবা, বিয়ের আর কয়েকটা দিনই বাকি আছে, তুই কিছু একটা কর বাবা। মা, আমি অনেক বলেছি, কিন্তু সাইলা কিছুই শুনছে না। ওর এটা অনেক দিনের শখ, বিয়ের দিন কালো চশমা পরে বাইকে করে আমাকে বিয়ে করতে আসবে। আর মা তুমি চিন্তা করো না, আমাদের বিয়েটা ইউনিক হবে, দেখবে বিয়ের দিনটা সকলেরই স্মরণীয় হয়ে থাকবে। এভাবেই বিট্টু তার মাকে নানানভাবে বোঝাতে থাকে। ছেলের খুশি দেখে সারা দেবীও কিছু বলে না। সময় কাটতে থাকে, অবশেষে বিয়ের দিনও চলে আসে। বউ যে বরকে বিয়ে করতে আসবে এটা বিয়েবাড়ির সকলেই জানতো, তাই কিভাবে আসবে, কেমন ভাবে বিয়ে হবে, এগুলো দেখার জন্য সকলেই অধৈর্যের সঙ্গে অপেক্ষা করছিল। হঠাৎই শায়লা লাল গাউন পরে, বিয়ের সাজিয়ে, চোখে চশমা পরে একটি বাইক চালিয়ে সেখানে এসে উপস্থিত হয়। তাকে দেখে সকলেই অনেক খুশি হয় এবং তাকে অভিনন্দন জানাতে থাকে। আরে বাহ, মেয়েটা তো খুব স্মার্ট। আর বিয়ে বাড়িতে এরকম অসাধারণ আইডিয়া আমি প্রথমবার দেখলাম।
যাই বলো, প্রথমবার দেখলেও আমার কিন্তু খুবই ভালো লেগেছে। হ্যাঁ গিন্নি, আমারও ভালো লেগেছে, কিন্তু আমাদের সময়ের মেয়েরা কি আর এত স্মার্ট ছিল যে বাইকে চড়বে? ওদের তো সাইকেল দিলেও চালাতে পারতো না, 10 বার আচার খাবে। এই, তুমি কি বলতে চাইছো? আমাদের সময় মেয়েদের এত ছাড় ছিল না, আমরা বাড়ি থেকে বাইরেই বেরোতে পারতাম না, তো সাইকেল কিভাবে চড়বো? সারা দেবীকে অনেক ভালো বলতে হয়, লোকে মেয়েদেরও এরকম চলতে দেন না। সারা দেবী যেরকম বৌমাকে ছাড় দিয়েছেন, আমি তো সমস্ত ক্রেডিট সারা দেবীকেই দেব। তারা কথা বলছিল, পাশেই দাঁড়িয়ে সারা দেবী তাদের সমস্ত কথা শুনতে পাচ্ছিল। তার যেটা ভয় ছিল তার ঠিক বিপরীতটাই ঘটেছিল। সে ভেবেছিল শায়লা এভাবে বিয়ে করতে এলে লোকে খুব খারাপ বলবে, কিন্তু শায়লার সঙ্গে সঙ্গে সারা দেবীরও খুব প্রশংসা হচ্ছে দেখে তার ভুল ভেঙে যায় এবং সে খুব খুশি হয়। কিছুক্ষণ পর, তা এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে নাকি? বিয়ের সময় তো পেরিয়ে যাচ্ছে, এবারে চলো এখান থেকে। হ্যাঁ যাব, আজ তোমায় খুব সুন্দর দেখাচ্ছে, সেটাই দেখছিলাম। আর সাইলা, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বলি, বিয়ের পর অফিসের কাজ কি তুমি করবে, আর ঘরের কাজ কি তাহলে আমাকে করতে হবে? না মাথা মোটা, আমি একটা চাকরি পেয়ে গেছি, তাই দুজন মিলেই অফিসে যাব আর দুজন মিলেই বাড়ির সমস্ত কাজ করব। এটা শুনে বিয়ে বাড়ির সকলেই হেসে ফেলে। ভালোই ভালোই তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। শায়লা তার কথা অনুযায়ী বিয়ের পর বিট্টুকে তার বাইকে বসিয়ে সেখান থেকে তার মায়ের কাছে নিয়ে যায়। শায়লার শখ পূরণ হয়ে গেলে সে সারা দেবীর বাড়িতে ফিরে আসে এবং পরবর্তী দিনগুলো সুখে শান্তিতে কাটাতে থাকে।